শিল্পটা সাজিয়ে জীবনের বাঁকে সবকিছু মিলে মিশে এই আছে ভালো। সাদা কালো সাদা কালো সাদা কালো সাদা কালো। সাদা কালো। চেনামু চেনামু জানা সুর জানা সুর জীবনের ছন্দে হেঁটে বহু দূর। উষ্ণ চায়ের কাপে গল্পের মালা গেঁথে জীবনটা খুঁজবে স্বপ্ন আলো। সাদা কালো সাদা কালো সাদা কালো সাদা কালো। শুধু দর্শক, হেমন্তের এই বিকেলে আপনাদের সবাইকে স্বাগত। আমাদের প্রতিভাবান মানুষদের নিয়ে নিয়মিত আয়োজন আটশো সাদা কালো। আপনারা জানেন আমাদের এই সাদা কালোয় সেই সব প্রতিভাবানরা আসেন যাদের আলোয় আমরা আলোকিত হই। এরকমই একজন প্রতিভাবান মানুষ মীর হাসান স্বপন, যিনি সুরের মূর্ছনায় সুরের জগতে নিজের জীবনকে আবদ্ধ করেছেন এবং সেখানেই লালন করছেন সঙ্গীতকে, ছড়িয়ে দিচ্ছেন দেশ থেকে দেশান্তরে। চলুন আলাপ চালিদার সঙ্গীত পরিচালক, সুরের জাদুঘর সেই মীর হাসান স্বপনের সাথে আমরা আলাপ চালিয়ে যাব। আসসালামু আলাইকুম, আপনাকে স্বাগত আমাদের আজকের এই আয়োজনে। আপনাকে ধন্যবাদ, সাদা কালোকে ধন্যবাদ, এ পথে যারা কাজ করছেন সবাইকে ধন্যবাদ। কেমন আছেন? বলতে পারেন ভালো আছি। সাথে চিনতে আমরা জানি যে আপনি সুর নিয়েই খেলা করেন, কিন্তু এই সুরের খেলাটা কি ছোটবেলা থেকে শুরু? একদম বলতে পারেন জন্মের পর থেকেই সুর নিয়ে গবেষণা, সুর নিয়ে নাড়াচাড়া, সুর নিয়ে সুরের আবেশ নিয়ে একটু মুগ্ধতা ইত্যাদি ইত্যাদি, এটা ছেলেবেলা থেকেই। শৈশবটা কেটেছে। এটা একটু প্রশ্নটা একটু কঠিন, কারণ চাকরিজীবী ফ্যামিলি ছিল তো, কখনো পাবনা, কখনো যশোর, এরকম বিভিন্ন জায়গায়। তার মানে সারা বাংলাদেশের সুরগুলোই আপনার মাথায় আছে? না, বাংলাদেশ তো সমৃদ্ধ, এটা তো বাংলাদেশের সুর অনেক সমৃদ্ধ এবং সারা বিশ্বের কাছে বাংলাদেশের সুর অনেক নান্দনিক এবং অনেক 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 প্রকৃতির মতো স্বতন্ত্র। এইটার জন্য অবশ্যই আমরা জন্মের পর থেকে আমি পাকশিকে চিনেছি, পাকশিতে আমার জেলার একটা অঞ্চল। এই জায়গাটি সাংস্কৃতিকভাবে এবং প্রজন্ম থেকে প্রজন্ম একটা অনেক বড় একটা সমন্বয় ছিল। কাজে আমাদের শিক্ষক বলেন, অনুপ্রেরণা দেওয়া বলেন, এরা আমাদের বড় জেনারেশন যারা সিনিয়র যারা, এদেরকে আমি মূলত শিক্ষক বলি। এখনো অনেকে বেঁচে আছেন, অনেকে বেঁচে নেই। যেমন বহু বলেন একজন ব্যক্তি, না বলবেন না, আবু মাজার, উনি বেঁচে আছেন, উনি দীর্ঘজীবী হন। ওনার কথা মনে পড়ে। হাবিবুর রহমান চাঁদ ছিলেন, তারপরে খুব ভালো আছেন শরীর আহমেদ বকুল, এই লোকগুলোর কথা বলতে হয়। তারপরে চলে গেলাম যশোরে, সেখানে আমার শিক্ষক হিসেবে পেয়ে গেলাম গোলকানন্দ বর্মন, তারপর দুর্গত দাস, তারপরে আমার চলছে এদের সবার কথাই, সবার অবদানই আছে। পড়াশোনা শুরু পাকশিতে। আমাদের বড়রা একটা বিষয় করতাম, গান কে গাইছে, নাটক কে কেমন করছে, গুরুত্বপূর্ণ ছিল বোধের জায়গা। বোধের জায়গাটা সমৃদ্ধ করলে মানুষের সব জায়গা সমৃদ্ধ হয়ে যায়, এটাই তাদের ধারণা ছিল। জন্য সবসময় চেষ্টা করেছেন তাদের বোধকে সমৃদ্ধ করতে। কাজে এটাই বলবো যে আজকে আমাদের দেশেও বলবো একই সংকট চলছে। আমরা শিল্পী হতে চাই, আমরা কবি হতে চাই, আমরা কবি আঁকতে চাই, আমরা নাটক করতে চাই, কিন্তু আমরা বোধের জায়গাটা সমৃদ্ধ করতে চাই। আসলে ওই জায়গাটি সমৃদ্ধ না কোনো কিছু করেই লাভ হবে না, আর নতুন কিছু পাওয়া কিছু হবে না। চমৎকার একটি কথা বলেছেন যে বোধের জায়গাটা। জি জি।
আরো কথা বলবো সঙ্গীত পরিচালক মীর হাসান স্বপনের সাথে, তবে তার আগে ছোট্ট আরেকটু বিরতি। সাদা কালো স্মৃতির পাতায় কত গল্প এঁকে শিল্পটা সাজিয়ে জীবনের বাঁকে সব কিছু মিলে মিশে এই আছে ভালো। সাদা কালো সাদা কালো সাদা কালো সাদা কালো সাদা কালো চেনামো চেনামু জানা সুর জানা সুর জীবনের ছন্দে হেঁটে বহু দূর। উষ্ণ চায়ের কাপে গল্পের মালা গেঁথে জীবনটা খুঁজবে স্বপ্ন আলো। সাদা কালো সাদা কালো সাদা কালো সাদা কালো। প্রিয় দর্শক, ফিরে এলাম আবার আমাদের এই আয়োজন সাদা কালোকে। সাদা কালোকে আলোকিত করতে যিনি বসে আছেন আমাদের সাথে, মীর হাসান স্বপন। চলুন আলাপ চালিয়ে যাই। স্বপন ভাই, শুনছিলাম আপনার শৈশব কথা জি, জি। এবং কিছু স্মৃতির কথা, ব্যক্তি জীবন এবং মানে ব্যক্তি শপথ এবং সঙ্গীত নিয়ে কর্ম শপথ, আপনি কিভাবে দেখেন? ব্যক্তি স্বপ্ন আর সঙ্গীত নিয়ে কর্মরত স্বপ্ন, এই দুটো বিষয়কে আমি আলাদা করতে চাই। কারণ আমার বৈবাহিক জীবন বলেন, আমার সাংস্কৃতিক আমার বৈবাহিক জীবন বলেন, আমার ব্যক্তিগত জীবন, সব কিছু কিন্তু সঙ্গীত দিয়েই কিন্তু বেষ্টিত। এর মাঝে যে সময়গুলো পাই সেটাই আমার হয়তো অন্য জীবন। এখন সামাজিকভাবে, ধর্মীয়ভাবে, ট্রেডিশনালি আমরা তো সংসার ধর্ম পালন করতে হবে, পারিবারিক জীবন থাকবে, তারপরে সামাজিক জীবন থাকবে, সবই থাকবে। কিন্তু আসলে সংস্কৃতি এমন একটি বিষয়, জীবনের প্রত্যেকটা ব্যাপারকেই বেষ্টিত করে ফেলে, প্রত্যেকটা ব্যাপারকেই একদম একদম ওরকমভাবে একটা অন্য মূর্ছনায় নিয়ে যায়। এখানে অন্য জীবনের, এই সঙ্গীত জীবনের বাইরে অন্য জীবন আসলে বেশ কঠিন, আমি আলাদা করতে পারছি না। আপনি আজকে পৃষ্ঠে বেড়ে আছেন জি, জি। তো আপনার এই সঙ্গীত চর্চাটাকে বা সঙ্গীতের এই যে আপনি সঙ্গীত পরিচালক হিসেবে বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় আপনার কাজ করতে হচ্ছে, তো আপনার পরিবার বিষয়টিকে কিভাবে দেখেন? না, অসম্ভব হেল্পফুল বলতে পারেন, যথেষ্ট সহযোগিতা করেন। এবং সহধর্মিণী যিনি অনেক অনেক সহযোগিতা করেন, অনেক উৎসাহ দেন। আর সে তো নিজেও সঙ্গীতের মানুষ, সে একজন শিল্পী, হ্যাঁ, এবং বলতে পারেন সঙ্গীত প্রশিক্ষক, যার জন্য আমি বলবো যে এই ব্যাপারে আমি বেশ এগিয়ে, সহযোগিতার ব্যাপারে। খালি সহযোগ থাকবেন আপনার সাথে আছে, জি, জি। সেটা হচ্ছে সবচেয়ে বড় ব্যাপার। জি। হ্যাঁ। তো আমরা শুনছিলাম যে আপনি ছোটবেলা থেকে বিভিন্ন জায়গায় ঘুরে ঘুরে বড় হয়েছেন। জি, জি, জি। তো সঙ্গীতের প্রেরণাটা আপনার থেকে? এই কথা বলতে গেলে তো, প্রেরণার কথা বলতে গেলে তো অনেক কথা বলতে হবে। আসলে এটার এক একটি অংশ, এক একটি অঞ্চল মানে আমি সঙ্গীতের অঞ্চল বলছি। সঙ্গীতের মানে আমি যেটা বললাম যে টাইপ বলেন, ক্যাটাগরি বলেন, এই অঞ্চলে প্রেরণাটা এক এক জায়গা থেকে এক একভাবে পাওয়া। এখানে এত লোকের অংশগ্রহণ আছে, আসলে ওইভাবে নির্দিষ্ট করে বলা বেশ কঠিন। আচ্ছা, আপনার তো নিজের অনেক সৃষ্টিকর্ম আছে, যেগুলো মানে আপনার নিজের কাছে আসলে সব সন্তানের মতনই সব সৃষ্টিগুলো আপনার কাছে আপনার সন্তান সবাই ভালো, কিন্তু তার মধ্যে আপনাকে কোন কাজটা মনে হয়েছে যে হ্যাঁ একটু অন্যগুলোর চেয়ে বেশি বেটার হয়েছে? না, আমি তো আমাকে মূর্খ মনে করি, এরকম কিছুই না। এবং মানে মৃত্যুর আগ পর্যন্ত কখনোই বলবো না আমি সফল। আর সবচেয়ে বড় ব্যাপার যেটা, আপনি করবেন যার জন্য, একটি নাটক যার জন্য করবেন, একটি গান যার জন্য গাইবেন, একটি মিউজিক যার জন্য করবেন, আর সেটা কারা, সেটা আমাদের শ্রোতা মণ্ডলী। এই জায়গায় একটা দেশ স্বাধীনতা পাওয়ার পর পাবলিক কনসাসমেন্ট ডেভেলপ করতে বেশ 100 বছর মতো লেগে যায়। আমরা বলবো যে আমরা এখনো কনসাস না, কাজে আমাদের সবচেয়ে বড় সংকট কিন্তু শ্রোতা। কাজে ভালো শ্রোতা ছাড়া ভালো কিছু সৃষ্টি সম্ভব না। যেমন ধরেন এখন ইউটিউবের আমল, এই সময়টাতে অমুক ভাইরাল তমুক ভাইরাল,
হ্যাঁ, অমুক জনপ্রিয় এখন যাচ্ছে অনেক সময় যারা নাটক করছেন বা যারা গান গাচ্ছেন, যারা প্রচার মাধ্যমে পরিচিত, বেশ জনপ্রিয়, তাদের চেয়ে অনেক অনেক ক্ষেত্রে ইউটিউবে অনেক শিল্পী কিন্তু জনপ্রিয়। এই যে একটা একটা অন্তর্দ্বন্দ্ব হয়েছে, কিন্তু আসলে কে কোথায় জনপ্রিয় এই ব্যাপারটি প্রশ্নবিদ্ধ। এই ব্যাপার নিয়ে কথা বলবো না। আমি বলবো যে সবার আগে পাবলিক কনসার্ন ডেভেলপ হওয়া দরকার। তাহলে তখন আমরা কিন্তু বাধ্য একটি ভালো জিনিস করতে, আমরা কিন্তু বাধ্য একটি ভালো শিল্প উন্নয়ন করতে, ভালো একটা প্রেজেন্টেশন করতে, কারণ পাবলিক গ্রহণ করবে না। আর আপনি খেয়াল করে দেখেন পার্শ্ববর্তী দেশ বা অন্য দেশ, সেখানকার কালচারাল ইউটিউবের প্রোডাকশনগুলো বা কন্টেন্টগুলো এত স্ট্যান্ডার্ড, কারণ হলো ওখানকার ভিউয়ার্স, তারা কিন্তু খারাপ কিছু রিসিভ করবে না, কাজেই তারাও ভালো কিছু দিতে পারবে। কাজেই আমরাও কিন্তু প্রতীক্ষিত বা প্রতীক্ষায় আছি যে আমাদের ভিউয়ার্সরা, আমাদের দর্শকরা কবে কবে ওই মাত্রায় যাবে, যেদিন আমরা একটা ভালো কিছু তাদের জন্য করতে পারি। না, আপনি তো এটা আসলে বড় ব্যাপার, আপনার কথা শতভাগ সত্য। তো সেই জায়গায় তারপরেও নিজের একটা মানে নিজের ভিতর থেকে আসা যে এই কাজটা বোধহয় আমি একটু ভালো করেছি। না, আমার কাছে মনে হয় না কোনো কাজ ভালো করছি। শিল্পীর এই অতৃপ্তিটা থাকলে আমরা আরো ভালো কিছু পাবো। একেবারেই মনে হয় না। হ্যাঁ, বলেন আপনি। না, শিল্পীর অতৃপ্তিটা থাকবেই বাস্তবতা। তো আমরা এই পর্বেও বিরতিতে যাব। বিরতিতে যাওয়ার আগে দুই লাইন যদি আপনার গান আপনি দুই লাইন। আমার কোনো গান, এটা তো মনে করা শক্ত। হ্যাঁ, আমার একটা গান আছে, এটা আমি লিখি, কিন্তু কম লিখি আর কি। আর এই ব্যাপারে একসময় কবিতা চর্চা করতাম। সব মিলিয়ে আমি আবারও বলবো যে আমার শিক্ষক কিন্তু পাকশি। আমার জন্মের পর থেকে বেড়ে ওঠা সেই পাকশি কিন্তু শিক্ষক। এই 21শে রাতে ছেলে মেয়ে সবাই মালা বানানো, হ্যাঁ, সবাই মিলে খিচুড়ি ভুনা খাওয়া, হ্যাঁ, 16 ডিসেম্বরের রাতে এরকম উৎসব, 26শে মার্চের রাতে উৎসব, শহীদ মিনারে উৎসব। আমার মনে হয় যে এই উৎসবগুলোর কাছে ঈদ কিচ্ছু না। হ্যাঁ, এবং এমন এত ভালো সাম্প্রদায়িক সম্প্রীতি চিন্তাই করা যায় না। আমরা কখনো ভেবেই দেখিনি অমুক হিন্দু, তমুক খ্রিস্টান, তমুক মুসলিম, ভেবেই দেখিনি, এই সুযোগই ছিল না। এখন অবস্থায় ওই একটা কবিতা যা আমি পরে শোধন করি, সেটা আমার খুব প্রিয় একটা গান। কষ্ট আমার গান গাওয়াতে, কষ্ট ফাগুন হাওয়া, কষ্ট আমার কষ্ট পেয়ে গান শুনতে চাওয়া। এরপরে মনে করা কঠিন। দুই লাইনে অসাধারণ অভিব্যক্তি, ওই যে বোধের জায়গাটা বললেন, এই দুই লাইন মানুষকে কিন্তু একটা বোধ তৈরিতে তাড়না করতে দিবে। আমরা সবসময় একটু বিরতি নিই। অবশ্যই। শুধু দর্শক, আমরা যথারীতি কথা বলছিলাম মীর হাসান স্বপনের সাথে। স্মৃতির পাতায় কত গল্প এঁকে শিল্পটা সাজিয়ে জীবনের বাঁকে, সব কিছু মিলে মিশে এই আছে ভালো। সাদা কালো, সাদা কালো, সাদা কালো, সাদা কালো, সাদা কালো। চেনামু চেনামু জানা সুর, জানা সুর, জীবনের ছন্দে হেঁটে বহু দূর। উষ্ণ চায়ের কাপে গল্পের মালা গেঁথে জীবনটা খুঁজবে স্বপ্ন আলো। সাদা কালো, সাদা কালো, সাদা কালো, সাদা কালো। দর্শক বন্ধুরা, আমরা ফিরে এলাম আবার আটশো সাদা কালোতে। আমাদের সঙ্গে আছেন সঙ্গীত পরিচালক মীর হাসান স্বপন ভাই। এবার ছোট ছোট প্রশ্ন, ছোট ছোট উত্তর। ঠিক আছে। মজার স্মৃতি। মজার স্মৃতি, আমি যখন ক্লাস 9-এ পড়ি, তখন আমার দাদু আমাকে একটা কিবোর্ড কিনে দিলেন। বলতে পারি এই কিবোর্ডটা মানে আমাদের জেলার প্রথম কিবোর্ড। এই ব্যাপারটার জন্য আমি কিবোর্ডটা আসার আগেও 2-3 দিন ঘুমাইনি, এই কিবোর্ডটা পাওয়ার পরেও 4-5 দিন ঘুমাই।
এটা আমার কাছে, হ্যাঁ, এটা আমার কাছে সবচেয়ে মজা। হ্যাঁ, কারণ এটাই আপনাকে আরো এক ধাপে এগিয়ে দিল। হ্যাঁ, সেটাই। আর আপনার প্রিয় খাবার? আমার প্রিয় খাবার, আমি গোমাংস বুঝি, অসম্ভব প্রিয়। আর প্রিয় পোশাক? প্রিয় পোশাক আসলে এভাবে ভেবে দেখিনি, তবে খুব ক্যাজুয়াল কিছু, খুব ক্যাজুয়াল কিছু ভালো লাগে। যেটাতে কমফোর্ট ফিল করেন। হ্যাঁ হ্যাঁ, এবং যেখানে কোনো আড়ম্বর নেই, যেখানে কোনো উদ্দেশ্য নেই, খুব স্বাচ্ছন্দ্য বোধ করবো, খুব সহজবোধ্য, খুব সাধারণ স্বাভাবিক এরকম। প্রিয় সঙ্গীত পরিচালক? প্রিয় সঙ্গীত পরিচালক, এই দেশের কথা বলবো না কোন দেশের কথা বলবো? আপনার হ্যাঁ, যত এই দেশের কথা বললে আমি সমর দাসের কথা বলবো, বাংলাদেশের একজন লিজেন্ড মিউজিক ডিরেক্টর। আর ওপার বাংলার কথা বললে আমি সলিল চৌধুরীর কথা বলবো। অসাধারণ। দুজন আপনার ওই যে বোধের জায়গা আপনাকে তালিকা করে, দুজন হ্যাঁ, জি। আর আপনার নিজের এখন যে আপনি কাজ করছেন, এই কাজগুলো নিয়ে আপনার ভবিষ্যৎ পরিকল্পনা? ভবিষ্যৎ পরিকল্পনা কিছু রেখে যাওয়া প্রজন্মের জন্য, যেন তারা সমৃদ্ধ হয়, যেন তারা দেশকে ভালোবাসতে শেখে, যেন তাদের আবেগগুলো আরও বৈচিত্র্যময় হয়। যেমন ধরেন, আমি কিন্তু সবচেয়ে বেশি প্রাধান্য দিই ব্যাকগ্রাউন্ডের কাজে, এবং করেছি ব্যাকগ্রাউন্ডের কাজ। নাটক সংখ্যা বোধ হয় অবশ্যই হাজার ছাড়িয়েছে বলতে পারেন। এটা কারণ কি, মানুষের উপলব্ধি আসলে কত রকম হয়, একটা বিষয়ের উপলব্ধিগত কারণে তার আঙ্গিকগত অনেক পার্থক্য চলে আসে। হ্যাঁ, এখন একজন ডিরেক্টর তিনি নির্মাণ করছেন, একজন দর্শক তিনি দেখছেন। আমি কিন্তু চেষ্টা করি একজন দর্শককে ডেডিকেট করার। সে কিভাবে দেখছেন, কারণ কি, ডিরেক্টর তো একটা ছকে ছিল, একটা প্ল্যানিংয়ে ছিল, যে প্ল্যানিং থেকে একটা প্রোডাকশন হলো, কিন্তু একটা দর্শক কিন্তু তার জায়গা থেকে দেখবে, এবং এক একজন দর্শক এক একজনের জায়গা থেকে দেখবে। কাজে এই জায়গায় কিন্তু বৈচিত্র্য অনেক, কাজে এই জায়গাটি উপলব্ধি করার চেষ্টা করি। কাজে মানুষের বোধ আরও অনেক সমৃদ্ধ হোক, মানুষ দেশকে ভালোবাসুক, দেশের উন্নয়ন চাক, এবং মনে করুক সকল রাজনীতি, সকল ক্ষমতা, সব কিছুর ঊর্ধ্বে দেশ এবং দেশপ্রেম। আমি পেলাম কোত্থেকে? আমার দেশ না পেলে আমি কোথায় দাঁড়িয়ে আছি, কোথা থেকে কথা বলছি? আমার তো অবস্থানই নাই, আমার পা রাখবার জায়গাই নাই। আমি যেখানে দাঁড়িয়ে আছি, আমার মাটি মা, সেই মায়ের কাছে আমার সবচেয়ে বড় কৃতজ্ঞতা। কাজে এই বিষয়টি যদি সবার বোঝে আসে, তাহলে অন্যায়, অবিচার, অশিক্ষা, কুশিক্ষা সব পরিবর্তন হয়ে যাবে। আমরা সুন্দর সমৃদ্ধ স্বপ্নের একটি বাংলাদেশ পাবো। আমরাও এই প্রত্যাশাটা তো আমাদের সবার অবশ্যই। জি। আমরাও সেটাই প্রত্যাশা করি। একদম ছোট্ট করে যদি বলেন যে এখন যে প্রজন্ম সঙ্গীত পরিচালক হিসেবে জি। প্রকাশ করতে চান বা আসতে চান, তাদের জন্য ছোট্ট করে যদি আপনার একটু tips দেন। না, টিপস দেওয়া তো অনেক বড় যোগ্যতার ব্যাপার। আমি বলতে পারি, থাকতে পারি এখানে, বলতে পারি যে একটু তাদেরকে একটু, আমি বলতে চাই যে এখন একটা ব্যাপার খুব ভালো লাগে, এখনকার প্রজন্ম একটু মেলোডি নির্ভর। এই মেলোডির ব্যাপারটা কিন্তু সঙ্গীতের একটা প্রধান উপকরণ। কাজে এই মেলোডি নির্ভর হওয়া পাশাপাশি একটু যদি বেসিকের জায়গাটা মজবুত হয়, শক্ত হয়, তাহলে কিন্তু স্থায়িত্ব লাভ করে। এই যে এখনকার গানগুলো স্থায়িত্ব লাভ করে, একটু বেসিকের জায়গাটা মজবুত হলে অনেক স্থায়িত্ব, সমৃদ্ধ একটা কিছু তৈরি করতে পারে। এটা হ্যাঁ, ওটা তো আপনি অনেক বিনয়ের সাথে বলছেন। তো এটা আমরা ধরে নিব যে আমাদের যারা দর্শক আছেন, যারা দেখবেন, এই দুই পরিচালকের এই দুটো কথা নিশ্চয়ই আপনাদের কাজে লাগবে। আমি ধরে নিচ্ছি এই বড়রাই পদে দিলে ছোটদেরকে পথ দেখানো। তো স্বপন ভাই, একটা গান তো হবে। না, গান তো ভুলে গেছি। না, আপনার ওরকম নিজের গান না হোক, আপনি যেগুলো নিয়ে কাজ করেছেন সঙ্গীত পরিচালক হিসেবে, সেখান থেকে আমাদের আমরা তার আগে একটু বিদায় নিতে আপনি মনে করেন। শুধু দর্শক, মনীষীরা বলেন যে আত্মপ্রকাশের তাড়নাই, শুধু দর্শক, মনীষীরা বলেন আত্মপ্রকাশের তাড়নাই মানুষকে সৃষ্টিশীল কাজে উদ্বুদ্ধ করে। আর এটা আসলেই বাস্তবতা। এবং আমাদের ৮০০ সাদা কালো মৃত্তিকা প্রোডাকশনের এই আয়োজন সবসময় চেষ্টা করে সেই আত্মপ্রকাশের পথে থাকতে, এবং গুরুজনরা তাদের
তাদের সেই ভাষার আলোয় আমরা আনন্দ পেয়েছি। সবার জন্য শুভকামনা, সকল ভাইয়ের গান শুনতে ধন্যবাদ। কষ্ট আমার গান গাওয়াতে, কষ্ট ফাগুন হাওয়া, কষ্ট আমার কষ্ট পেয়ে গান শুনতে চাওয়া। কষ্ট আমার গান গাওয়াতে, কষ্ট ফাগুন হাওয়া, কষ্ট আমার কষ্ট পেয়ে গান শুনতে চাওয়া। সাদা কালো স্মৃতির পাতায় কত গল্প এঁকে শিল্পটা সাজিয়ে জীবনের বাঁকে স্বপ্ন